আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এমন কিছু অপ্রিয় প্রশ্ন নিয়ে যেগুলো কালকে কিন্তু ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচের পর উঠতে বাধ্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যারা চ্যানেলে প্রথম এসেছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দা পয়েন্ট। দেখো, প্রথমেই যে বিষয়টা আসবো সেটা হচ্ছে ভারতীয় ব্যাটিং লাইন আপের স্পিন দুর্বলতা। একটা সময় এমন ছিল যে ভারতীয় ব্যাটাররা স্পিন দুর্দান্ত খেলতো। তার মূল কারণটা ছিল তারা ক্রিজ থেকে এগিয়ে যেত, স্পিনটাকে ব্রেক হতে দিত না। কিন্তু বর্তমান সময় টি-20 যুগে প্রত্যেকটা প্লেয়ার চায় ক্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছক্কা মারবো, সেটা আমার সেই স্ট্রেংথ থাকুক বা নাই থাকুক। এটাই নির্ভর করছে যে একটা দলের স্পিন ভালো খেলা আর স্পিন খারাপ খেলার কারণ হিসেবে। তো এই স্পিন দুর্বলতাকে কিন্তু ভারতের এগেনস্টে প্রত্যেকটা দল ইউজ করেছে বা ইউজ করতে চেয়েছে। পাকিস্তানকে দেখো, তারা সালমান আলী আগা তাদের ক্যাপ্টেনকে দিয়ে ইউজ করতে চেয়েছে, উসমান তারিককে দিয়ে ইউজ করতে চেয়েছে। মানে ভারতীয় ব্যাটাররা যখনই ক্রিজে আসে তখনই কিন্তু একটা স্পিনারকে পাঠানোর চেষ্টা হয়। সেকেন্ডলি, নেদারল্যান্ডের দিকে তাকাও, আরিয়ান দত্ত, সেও কিন্তু দুখানা ওপেনারকে ভারতের আউট করে দিয়েছিল। একটা সম্ভবত অভিষেক শর্মা, অপরজন ঈশান কিষান, যদি খুব ভুল না হই। সাউথ আফ্রিকার এগেনস্টে দেখো, মার্করামকে প্রথমবার এই নিয়ে আসা। তারা কিন্তু সবসময় চেষ্টা করছে প্রত্যেকটা দলই ভারতের এগেনস্টে স্পিনারদের সামনে আনা। সাউথ আফ্রিকা মার্করাম, মহারাজ এদেরকে সামনে নিয়ে আসছে। তুমি ইভেন জিম্বাবুয়ের সাথে যেটা 26 তারিখ নেক্সট খেলা রয়েছে, তারাও যে সিকান্দার রাজাকে সামনে নিয়ে আসবে না এরও কোনো মানে নেই। সুতরাং এই ম্যাচটার আগে, জিম্বাবুয়ে ম্যাচের আগে ভারতের কিন্তু এই স্পিনিং দুর্বলতাকে ঠিক করতেই হবে এবং প্রয়োজন হলে ক্রিজ থেকে বেরিয়ে স্পিন খেলার টেকনিককেও রপ্ত করতে হবে। সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভারতীয় যে ব্যাটিং লাইন আপটা হয়ে গেছে, সবাই মারো মারো মারো, এটা একটা মানসিকতা নিয়ে চলছে। দলে কিন্তু অ্যাঙ্কার বলে কেউ নেই। আমরা যে লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপটা জিতে এসছি সেখানে কিন্তু একজন অ্যাঙ্কার ছিল, তার নাম বিরাট কোহলি। তুমি প্লেয়ারটাকে পছন্দ করো কিংবা নাই করো, সে কিন্তু ধরে খেলতে তার জুড়ি মেলা ভার। আর ফার্স্ট অফ অল, সেই প্লেয়ারটার যে ফিল্ডিং কোয়ালিটি, এদের মধ্যে কারোর সেই কিন্তু ফিল্ডিং কোয়ালিটি নেই। এতটা ফিটনেস লেভেল ভারতীয় ক্রিকেটে কারণ নেই। তো এরম একজন অ্যাঙ্কার কিন্তু ভারতীয় ক্রিকেট দল খুব মিস করছে। এবং তিলক ভার্মা, তাকে ভাবা হয়েছিল যে যখন সবাই ব্যর্থ হবে তিনি হয়তো ধরে খেলবেন, প্রয়োজনে চালিয়ে খেলবেন, কিন্তু তিলক ভার্মাও কিন্তু সেই কাজটা করতে পারছে না। সুতরাং এমন কাউকে দরকার পরবর্তীকালে। এই ওয়ার্ল্ড কাপে যা হওয়ার হয়ে গেছে, কারণ স্কোয়াড ঘোষণা হয়ে গেছে এবং ম্যাচ খেলাও হয়ে গেছে, সেমিফাইনালে আমরা চলে এসেছি ভাই, এখন আর কিছু করার নেই। কিন্তু পরবর্তী ওয়ার্ল্ড কাপ বা পরবর্তী যে টুর্নামেন্ট গুলো আছে সেখানে কিন্তু একজন অ্যাঙ্কার দরকার। সেটা শ্রেয়াস আইয়ার হোক কিংবা সেটা শুভমান গিলের মাধ্যমেই হোক না কেন, আমাদের দরকার। থার্ডলি যে পয়েন্টে আসবো সেটা হচ্ছে আকসার প্যাটেলকেই কেন সবসময় বাদ দেওয়া হয়। ভাই, বুঝতে পারছি যে আমাদের দলে একটা অফ স্পিনার দরকার, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু তাই বলে আকসার প্যাটেল যে ভাইস ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেনের থেকেও বড় ব্যাপার হচ্ছে যে লাস্ট ওয়ার্ল্ড কাপে যখন উইকেট পড়ছিল বিরাট কোহলির সাথে সঙ্গত দিয়ে গেছে। প্লেয়ারটাকে যখনই দরকার তখনই সে ইম্প্যাক্ট খেলার মধ্যে তৈরি করে, সে যথেষ্ট পরিমাণ ধারাবাহিকভাবে বোলিং করে। সেই প্লেয়ারটাকে বাদ দিয়ে দেবে তুমি, যে তোমার টিমে প্রয়োজনে ফ্লোটার হিসেবে খেলতে পারে, 4-6 মারতে পারে? তার জায়গায় দুম করে আজকে সাউথ আফ্রিকা ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে আনা হলো একটা অফ স্পিনার বা অফ স্পিনিং অপশন সে দেয় বলে। এটা কি খুব প্রয়োজন ছিল? এতই যদি অফ স্পিনারের প্রয়োজন হতো তাহলে তো সেটা তিলক ভার্মাও সেই জায়গাটা নিতে পারতো। 1-2 ওভার সে যদি বলই করতে না পারে, তার ব্যাটিং পারফরমেন্স ভালো না, তাহলে তার দলে আমরা রাখবো কেন তাকে? নেক্সট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেই পয়েন্টটা হচ্ছে ভারতীয় যে ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপটা কিন্তু লেফট আর্ম ডমিনেটেড হয়ে যাচ্ছে। একমাত্র ক্যাপ্টেন সূর্যা আর হার্দিক পান্ডিয়া বাদে কেউ কিন্তু রাইট হ্যান্ডেড ব্যাটারই নেই। সুতরাং প্রত্যেকটা দল চেষ্টা করছে প্রথমেই লেফট আর্ম স্পিনার এনে দিতে। ওই যে বললাম, কখনো সালমান আলী আগার মাধ্যমে, মানে স্পিনার তো আনছেই, কখনো আরিয়ান দত্ত নেদারল্যান্ডসের, কখনো সাউথ আফ্রিকার মার্করাম, পরবর্তীকালে ডানহাতি মহারাজ, জিম্বাবুয়ের ক্ষেত্রে দেখবে সিকান্দার রাজাকে আনছে। এই যে সমস্যাটা হচ্ছে, এটা কিন্তু লেফট হ্যান্ড ডমিনেটেড ব্যাটিং লাইন আপ বলে। যদি রাইট লেফট কম্বিনেশনটা থাকতো তাহলে কিন্তু এত ঝামেলাই হতো না। আমার মনে হয় কিছু ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের থেকেও কম্বিনেশনকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, এবং এক্ষেত্রে কিন্তু কম্বিনেশনের অভাবেই এই সমস্যা বা ব্যাটিং কোল্যাপস দেখা যাচ্ছে। নেক্সট যে পয়েন্টে আসবো সেটা হচ্ছে ফিল্ডিং প্রবলেম। এই ফিল্ডিং প্রবলেম এমন হয়ে গেছে ভারতীয় ক্রিকেটে,
এটা কিন্তু এই টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম থেকেই চলছে। প্রত্যেকটা ম্যাচে ভারত নয় একটা দুটো করে ক্যাচ ছাড়ছে। যদি দেখো ব্যাটিং যদি কোনোভাবে কোলাপস না করে তবু ম্যাচ বেরিয়ে যায়, এবং যদি সেটা ইউএসএ নামিবিয়ার সাথে ম্যাচ থাকে। কিন্তু যখন আমি আগেই বলেছি, যখন সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এরা তো, বা অস্ট্রেলিয়া, এরা তো একটা প্রিমিয়াম কোয়ালিটির দল, তো এদেরকে যখন তুমি এগেনস্টে খেলবে, রান বাঁচাতে হবে তোমায়, তুমি ফিল্ডিং মিস করতে পারবে না, তুমি ক্যাচ ফেললে চলবে না। এবং এটা কিন্তু ভারতীয় চলে আসছে, ভারতীয় যে ব্যাটাররা রয়েছে তারা কিন্তু এই জিনিসটাকে শুধরাতে পারেনি। এবং এই ক্যাচ ফেলার রোগের কারণে কিন্তু ভারতের মানে রানগুলো যথেষ্ট পরিমাণ হাই হয়ে যাচ্ছে এগেনস্টে, এবং যখন ভারত চেস করতে আসছে তখন যদি উইকেট ভারতকে সহায়তা না করে, বা ভারতীয় ব্যাটাররা তাদের যদি দিন ভালো না যায়, তাহলে কিন্তু রেজাল্ট খুব ভয়ানক হয়ে যাচ্ছে বলা যায়। তো আশা করি ভারত এই দুর্বলতাগুলোকে শুধরে নেবে, এবং নেক্সট যে দুটো ম্যাচ আছে 26 তারিখ এগেনস্ট জিম্বাবুয়ে, আর 1 তারিখ মানে 1 মার্চ এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ, সেই দুটো ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করবে এবং আমাদেরকে ভুল প্রমাণ করবে যে তাদের স্পিনিং দুর্বলতা নেই, তাদের ফিল্ডিং দুর্বলতা নেই, তারা ভালো খেলতে পারে, এবং তারা সেই ভারতই আছে যে ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।